তিনটি ছোট বড় রুম মিলিয়ে শোবার সরকারি কোয়ার্টার। এক রুমে শোভা, আর এক রুমে তার বাবা মা, আরেক রুমে থাকে তার ছোট ভাই। শোভা ডিউটি থেকে ফিরে শাওয়ার নিয়ে মাত্রই বের হয়েছে। দরজা ঠেলে ভেতরে আসে তার ছোট ভাই সুমন। শোভা মাথায় জড়ানো টাওয়ালটা খুলতে খুলতেই বলে, কিছু বলবি? সুমনের সোজা সাপটা সংকোচহীন গলা, টাকা লাগবে ভার্সিটিতে। সেদিন যে দিলাম, ওটা খরচের টাকা দিয়েছো আপু, সেমিস্টার ফি দিতে হবে না। আচ্ছা, সকালে নিয়ে যাস। এখন দাও। লাগবে তো সকালে? তোর যখন তখন ডাক চলে আসে হসপিটাল থেকে, তার চেয়ে এখন দিয়ে রাখ। টাকাটা এখন আসলে নেই, ম্যানেজ করে সকালে দিব। টাকা নেই তো অমন জায়গায় ভর্তি কেন করলে আমাকে? এখন ন্যাশনালেতেও অনেক বছর লেগে যায়, তার চেয়ে প্রাইভেটে পড়া ভালো। সারা জীবন কি আমি থাকবো নাকি? জব করতে হবে না? বাবা মাকে দেখতে হবে না? তুই তো তোর সেই এসপির জন্য দেবদাস সেজেছিস। তুই কি বিয়ে করবি আর? সুমন, রাগ করছিস কেন? মা বলে তাই বললাম। নিজের অ্যাকাউন্টের সম্বলটুকু ট্রান্সফার করে শুভা, তারপর বলে, বাকিটা সকালেই পাবি। এখন যা প্লিজ। এরপর আধার ঘরে তলিয়ে যায় শোভা। অন্ধকার হলো নিজেকে লুকানোর একমাত্র অবলম্বন। সুমনের মুখের কথাটা খোলা জানালায় দাঁড়িয়ে তলিয়ে ভাবে সে। এই যে সবার সম্মুখে বুক ফুলিয়ে বলে বেড়ায় যে কথাটা, ইরফাদের জন্য সে বিয়ে করেনি, অমন কাউকে পায়নি, তাই আর বিয়ে করবে না। এটা কতটুকু যুক্তিপূর্ণ সে তো আগে থেকেই জানতো ইরফাদ তাকে কখনোই ভালোবাসবে না। তাহলে কিসের পাগলামি করতো সে? আচ্ছা, এই পাগলামিতে যদি ইরফাদ সায় দিত, সে কি জবাব দিত শোভা? জীবন তো আর আগে বেঁধেই গিয়েছিল দায়িত্ব নামক অদৃশ্য শেকলে। এরপর 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 অতঃপর সকলকে দমাতে শুধু একটা কথাই কাজ দিল, ইরফাদের মতো কেউ হবে না, তাই বিয়ে করব না। পরিবার ইরফাদকে দিতে পারল না, আর ইরফাদও নিজেকে দিতে পারবে না। মাঝখান থেকে সত্যটুকু মনের গহীনে চেপে রাখাই সহজ হলো। ভালোবেসেছিলাম, ভালোবাসি, সারা জীবন বাসবো, কিন্তু আমার করার সাধ্য তো আমার নেই। আমি তো যেচে গিয়ে কারোর জীবনটা নষ্ট করতে পারি না। আধুনিক ইন্টেরিয়র সিলিংয়ে ঝোলানো বড়সড় দোলনাটা পেতে নেয় ইভা। টুম্পার জন্য গত বছর ইরফাদ কিনে এনেছিল। দোলনা তার খুবই পছন্দ, তাই মা মেয়ের জন্য এক বিশাল দোলনা খুঁজে এনেছিল ইরফাদ। ঘুমন্ত টুম্পাকে দোলনায় দিয়ে বিছানার চাদর পরিবর্তন করছে ইভা। সে সময় দরজায় টোকা দেয় ইভার বাবা। বাবার উপস্থিতি টের পেয়ে ইভা বলে, বাবা, নক করতে হবে না, এসো। রিদওয়ান রহমান রুমে প্রবেশ করতেই ইভা জিজ্ঞাসা করে, ভাইয়া কবে ফিরবে? মিশন শেষ হলেই আসবে, এত টেনশন করিস না। তুই এত সহজ করে নিচ্ছি, কতদিন ধরে বাসায় নেই। মেয়েটা আমার মামার জন্য কেমন করে, কি দরকার ছিল ভাইয়াকেও এই প্রফেশনে দেওয়ার? দেশ আর মানুষের জন্য যদি কিছু করতে না পারে, তাহলে কিসের মানুষ? খেয়ে আর ঘুমিয়ে থাকার নাম কি জীবন? আমি আছি তো মা, আল্লাহ সুবহান ও তাআলার পর আমি আছি আমার ছেলের জন্য। তুমি কখন কি করছো বাবা? সারাক্ষণ বাসায় থাকো, একবার খোঁজও নিচ্ছ না বাবা। রেদওয়ানুর রহমান হোসেন তারপর বললেন, জানো মা, আম্মা, বাবা নামক বটবৃক্ষের ছায়াতলে সন্তান সারা জীবন সুরক্ষিত থাকে। তুমি টেনশন করো না, আমার আব্বা ভালো আছে, সুস্থ আছে। এত দুর্বল নয় আমার ইরফাদ। তোমার সাথে কথা হয়েছে? না। তাহলে কিভাবে এত কনফিডেন্স পাচ্ছ? ওসব বাদ দাও, তোমাকে যা বলার জন্য এসেছিলাম। সাজিদ ওর বাবাকে দিয়ে প্রপোজাল পাঠিয়েছে। আম্মা, তোমার কি সম্মতি আছে? আমাকে বলো তুমি কি চাও। ভাইয়া আগে ফিরুক বাবা, এরপরে ভাবা যাবে। সারাদিন বুকের মধ্যে ভয়গুলো জোনাকি পোকার মতো ধিকি ধিকি করে জ্বলছে তিথির। এই বুঝি মামি পেছন থেকে হুংকার দিয়ে ধমকে উঠল। এই বুঝি খুন্তির আঘাতে তার মাংস উঠে গেল। তার মায়ের করা ভুল থেকে হোক বা কঠিন মানুষটির কঠিন রূপ থেকে হোক, মামি তাকে সহ্য করতে পারে না, এটাই সত্য। গোপনে যতই ভালোবাসুক, চারিদিকে যত আঘাত থেকে
মামি তাকে দূরে থাকুক না কেন, তবে ক্ষোভ থেকে শ্রেষ্ঠ আঘাত তাকে মামিই দিয়েছে। এটা তার ভুল হোক অথবা রাগ বা অভিমান, যে আঘাত সে পেয়েছে তার শিশু মনের গহীনে গেঁথে গেছে। তাকে এত সহজে মুছে যাবে? কথাগুলো ভাবছে আর কুটুসের মাথায় বিনুনি করছে তিথি। রাত বাড়ছে। ড্রিম লাইট জ্বালিয়ে বিছানায় বালিশ পেতে মাথা ঠেকায় তিথি। ঠিক সেই সময় দ্রুত রুমে প্রবেশ করে শিশির। তিথি লাফিয়ে উঠে বসে। অসময়ে বুক ফুলিয়ে আপাদমস্তক বলিষ্ঠ পুরুষের প্রবেশ করার ভঙ্গিতে হৃদস্পন্দন যেন ঝনঝন করে ওঠে তিথির। লাফিয়ে উঠে বসে সে। অপর প্রান্তের অবুঝ মেয়েটির ক্রিয়াকলাপের শিশির হাতের ইশারাই বলে, কুল কুল। তিথি হুড়মুড়িয়ে বিছানা থেকে উঠে বসে। কুট্টুসও উঠে বসে। তিথি দাঁতের চিপায় কথা পিষে অস্পষ্ট স্বরে বলে, আবার আসছো তুমি? তোমার জ্বালায় সারাদিন ভয়ে ভয়ে কেটেছে, যাও বলছি। আরে পাগলি মেয়ে, টেনশন কমাতেই তো এলাম। তুমি আসলে আমার টেনশন বাড়ে। যাও প্লিজ। মা কি বলেছে জানিস? তিথির চোখ গোল গোল করে তাকায়, তারপর বলে, তুমি সত্যি সব বলেছ? কিছুটা। মা বলেছে যাকে ফিল করি তাকেই বিয়ে করা উচিত। কিন্তু আমার কথা তো বলনি। পৃথিবীর সবাইকে মেনে নিলেও আমাকে মেনে নিবে না। এত টেনশনের কিচ্ছু নাই। আমি একটা ট্যুরে যাচ্ছি, ব্যাক এসেই সবটা জানাবো। ততদিন রিল্যাক্স, টেনশন ফ্রি থাকবি, ওকে? কোথায় যাবে তুমি? যাব ফ্রেন্ডদের সাথে বান্দরবন। তিথির মনটা হঠাৎ করে শূন্যতায় ভরে ওঠে। মুখটা থমথমে হয়ে যায়। কুট্টুস পরিস্থিতিটা বোঝে। নিজে থেকেই উঠেই বারান্দায় চলে যায়। শিশির হাতের আজলা ভরে তুলে নেয় তিথির মুখ। অতঃপর মৃদু স্বরে বলে, নেক্সট ট্যুর তোর আর আমার, কথা দিচ্ছি। এরপরে আদুরে বেড়ালের বাচ্চার মতো বুকে ওম দিতে তিথিকে বুকের মধ্যে আগলে নেয় শিশির। তিথির কপালে আলতো একটা চুমু খেয়ে বলে, প্লিজ স্মাইল, এভাবে যেতে আমার ভালো লাগবে না। তিথি যেন অসহায়ের মতো বলে, এখনই যাবে? শোনা। তিথির উজ্জ্বল মুখটা যেন ঘন কালো মেঘের চাদরে ঢেকে যায়। এত অসহায় কেন লাগছে? এত শূন্য কেন লাগছে? শিশির তিথির মাথায় হাত বোলায়, তারপর বলে, একটু কষ্ট করে থাকো, এরপর তোমাকে সাথে নিব। মন খারাপ থাকলে আমার যেতে ভালো লাগবে না। তিথি নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে হালকা ঠোঁট ছড়ায়, তারপর বলে, সাবধানে থেকো। শিশির তিথিকে পেছনে ফেলে রেখে পিছু ফেরে কয়েক কদম হেঁটে দরজায় দাঁড়িয়ে তিথির দিকে ফিরে বলে, সিনথিয়ার বাসার কি অবস্থা? তিথি থেমে থাকে কিছুক্ষণ, তারপর বলে, দুদিন আগে গিয়েছিলাম। আজ ফোনে কথা হয়েছে আন্টির সাথে। তিনি কথায় কথায় কেঁদে কেটে শেষ। আমি কি করে সান্ত্বনা দেব বুঝি না। মেয়েটার ওপর তো একের পর এক বিপদ আছেই। জানি না কি অবস্থায় আছে। টেনশন করো না, সব ঠিক হয়ে যাবে। তুমিও ওর জন্য দোয়া করো প্লিজ। আল্লাহ উইল প্রোটেক্ট সিনথিয়া all of dangers and my wife be happy too. যেন ইরফাদ নিরাপদ জায়গা, আর ওখানেই সমস্ত কিছুর সমাধান। বন্য হরিণের মতো দৌড়ে যায় সিনথিয়া। ফাঁকির ডানার মতো হাত ছড়িয়ে জাপটে ধরে ইরফাদকে। দু হাতে খামচে ধরে ইরফাদের পিঠের শার্ট। তারপর ভাঙা গলায় বলে, ওর আমাকে বাঁচতে দিচ্ছে না, আমি আর পারছি না। খুলে যায় সিনথিয়ার মাথা ভর্তি চুলের হাত খোপা। গড়িয়ে পড়ে চুল পিঠ জুড়ে। সিনথিয়ার হঠাৎ করে ছুটে এসে আঁকড়ে ধরায় ইরফাদ নিজেও যেন নিশ্চল, নিস্তব্ধ, নীরব পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছে। যেন লৌহ কঠিন হৃদয়ের আড়ালের মোড়কে বাধা জরা জীর্ণ রক্তিম বিষণ্ণতা আর একাকিত্বকে ছুঁয়ে দিল একটি শুভ্র ফুল। শিলাবৃষ্টিতে ক্ষত বিক্ষত হৃদয় জুড়ে এখন সিনথিয়ার এলোকেশি মাথা। আস্ত পাথর চাপা দেওয়া হৃদয়টা কি আজ কম্পিত হচ্ছে? সচল হওয়ার আভাস কি দিচ্ছে? ইরফাদ শ্বাস টানে, শীতল গলায় বলে, কুল কুল, ডোন্ট ক্রাই। সে কি শিম শীতল গলা! সিনথিয়ার হৃদয়ে যেন বরফ ঠান্ডা অনুভূতি হয়। পরম শান্তিতে বন্ধ হয়ে আসে আঁখি যুগল। প্রশান্তি ছড়িয়ে যায় শ্বাসে। সিনথিয়া জড়ানো গলায় বলে, ভাইয়া আমার বিপক্ষে চলে গেছে।
এতগুলো মানুষের সাথে আমি টিকতে পারছি না। ওরা যেমনটা চায় তেমনটা হতে দাও। মানে বিয়ের ব্যবস্থা করতে বলো। সিনথিয়া এরফাদের বুকের মধ্য থেকে সামনে মাথা নাড়ায়। এলোকেশি মাথার পেছনে ভরসার হাত রাখে এরফাদ। সিনথিয়া তবুও বলতে থাকে, না না, সিচুয়েশন খুব ক্রিটিক্যাল। আমি সত্যি সাহস পাচ্ছি না। ভাইয়া আমার অপোজিটে না, তোমার ভাইয়াও এটাই চাচ্ছে। তুমিও রাফিকে কুল রাখবে, বাকিটা আমি দেখব। রাফি উন্মাদ হয়ে গেছে। ভাইয়া মত পাল্টালে আমি শেষ। আমি আছি না পাগলি মেয়ে, অলওয়েজ বি স্ট্রং, ওকে? যদি আমাকে আর আপনাকে আটকে রাখে, ছিলাম বলেই রাখতে পেরেছে, এখন কি রাখতে পেরেছে? ডেভিলদের প্ল্যান যেখানে শেষ, আমাদের প্ল্যান ওখানেই শুরু। কিন্তু আমি আসি তো সিনথি। এমতা অবস্থায় বাইরে থেকে ফিসফিসানি শোনা যায় জাবিরের গলা। স্যার, কেউ আসবে মনে হয়। ভেসে আসা ফিসফিসানো গলার পটল চেরা আখি পল্লব খুলে যায় সিনথিয়ার। ভুরু কুচকে ওপর পানে তাকায় সিনথিয়া। চোখ জোড়া আটকায় স্বল্প দিনের পরিচিত তীক্ষ্ণ চাহনির আড়ালে কোমল চাহনিতে। বলিষ্ঠ বুকের কোমল খোলসের স্পর্শে নিজেকে দেখেই যেন সর্বাঙ্গে তরঙ্গ খেলে যায় তার। হিসহিসিয়ে ওঠে পায়ের তলা। 1 2 3, এভাবেই বাড়ে ছন্দ তুলে হৃদয়ের স্পন্দন। হৃদয়ের কম্পনের গতিতে ভারী হয় শ্বাস। সুবিশাল আকাশে সোনালি রোদে ইচ্ছে মতো উড়তে থাকা ইচ্ছে নামক ঘুড়ির লাটাই পেছনে ঘুরিয়ে টেনে হিসড়ে নিজেকে সরিয়ে নেয় সিনথিয়া। তারপর ধীর গলায় বলে, সরি। এই ক্ষুদ্র শব্দটুকুই যেন সম্পূর্ণ উপেক্ষা করে বলিষ্ঠ হাত সিনথিয়ার মাথায় রাখে ইরফাদ। সম্পূর্ণ আশ্বাস দিয়ে বলে, আই উইল কাম টু ইউ, ওকে? কি আছে ওই হিম শীতল গলায়? সিনথিয়া চোখ মেলে তাকিয়ে থাকে আধারে আলোক দ্যুতির মতো জ্বলতে থাকা উজ্জ্বল মুখটির দিকে। যে মানুষটির উপস্থিতি পুরো ভস্ম করা জ্বলন্ত অন্তরকে হিম শীতল করে দেয়। কি আছে ওই চাহনিতে? কি আছে ওই গলার স্বরে? ওই স্বরে কিসের এত শক্তি? কথাটুকু বলেই লম্বা পা ফেলে নিমিষেই কর্পূরের মতো চোখের পলক ফেলার আগেই নাই হয়ে যায় ইরফাদ। সিনথিয়া 1 2 3 পা এভাবেই পিছিয়ে যায়। বিছানায় বসে। ঘন আধারে ডুবে যাওয়া চাঁদের মতো শূন্যতায় তলিয়ে যায় তিথি। ক্যাচ করে শব্দ হয় দরজার সাথে ভেসে আসা রাফসানের গলা। লাইট অফ কেন রে? বলেই সুইচটা অন করে রাফসান। সিনথিয়া হালকা ফোলা ভেজা ভেজা চোখে তাকিয়ে রাফসান এগিয়ে আসে। কিছুটা সময় থেমে বোঝার চেষ্টা করে, তারপর বলে, কাঁদছিস কেন? সিনথিয়া নিশ্চুপ, নিস্তব্ধ। রাফসান খাবারটুকু বিছানায় রেখে নিজেও সিনথিয়ার মুখোমুখি বসে। তারপর হালকা হেসে বলে, আমি তোকে রাফির হাতে তুলে দিব। এটা বিশ্বাস করিস? সিনথিয়া চুপচাপ বসে আছে। রাফসান ডাকে, কি হলো, বিলিভ হয়? সিনথিয়া রাফসানের দিকে তাকায়, তারপর বলে, বিয়ে তো দেব না, তবে অ্যারেঞ্জমেন্ট তো করতে পারো, তাই না? কেন করব? শান্ত রাখো রাফিকে, সিনক্রিয়েট করা বন্ধ হয়ে যাবে। ওইসব বাদ, তোকে আমি সকালেই অন্য কোথাও পাঠিয়ে দেব। এখন খেয়ে নে। খাবো না আমি। আচ্ছা ছোট পাখি, আমি খাইয়ে দিলে খাবি? কি ছিল এই কথাটার মধ্যে? ভালোবাসা, স্নেহ, মায়া, নাকি ছোটবেলার ফেলে আসা অপূর্ণ ইচ্ছা সম্পূর্ণ করার প্রয়াস? ফেলে আসা জীবনের অপূর্ণ ইচ্ছে কখনো পূর্ণ হয়? সিনথিয়ার কঠিন মন হাওয়ার মিঠার মতো করে গলে যায়। পৃথিবীর সমস্ত হিসেব নিকেশ ভুলে সে বলে, তুমি দিবে? রাফসান যেন বাচ্চার মতো তুমুল উচ্ছ্বাসে নড়ে চড়ে ওঠে। বিস্মিত গলায় ফুটে ওঠে চোখের সামনে বাস্তব দৃশ্য, অবিশ্বাস্য মনে হওয়ার পুরো দৃশ্য। যেন সবটা ভ্রম। তুই খাবি? উড়ন্ত প্রজাপতির যেন হাতের মুঠো থেকে উড়ে পালিয়ে যাচ্ছে তড়িঘড়ি করে বাক্স থেকে খাবার নামিয়ে। 2 যুগের বেশি সময় ধরে অপেক্ষারত স্বপ্নের বাস্তব রূপ রীতে যত্ন করে ভাত মাখিয়ে তুলে ধরে সিনথিয়ার মুখের সামনে। সিনথিয়ার ভেজা চোখ জোড়া অজান্তেই আরেকটা বার ভেজে।
সিনথিয়া ছোট বাচ্চাদের মতো রাফসানের হাতের মাখানো ভাত মুখে পুরে নেয়। রাফসান ভাত মাখানো হাত মুঠো পাকিয়ে এক বাহু ডোরে টেনে নেয় বোন নামক 23 বছরের আগের দিবালোকে দেখা অপূর্ণ স্বপ্নকে। জমিয়ে রাখা এক একটা আধুলির মতো আদরের মধ্যে থেকে ছোট্ট একটা হামি দেয় ঘন চুল ভর্তি মাথায়। তারপর বলে, পরিবার পাইনি, পাইনি কিছুই, সকল শূন্যতার অপর নাম হলো রাফসান নিলয়। অবহেলা, কষ্ট, যন্ত্রণা ছাড়া কিছুই পাইনি। তবে তুই সমস্ত ভালোবাসা পাবি, পৃথিবীর সকল আদর স্নেহ আমি একাই দিব ছোট পাখি। তুই আমার কাছে থাকবি, আমি তোর জন্য রূপকথা রাজকুমার খুঁজে আনবো দেখিস। আমার তো রাজকুমার দরকার নেই, আমি তো। মনের অস্পষ্ট কথাটি ফুল হয়ে পরিস্ফুটিত হওয়ার আগেই রাফসান বলে ওঠে, কত বড় ধোকা খেয়ে যাচ্ছিলি জানিস? এসপির একটা বাচ্চাও আছে। তুমি কি করে জানলে? রাফসান ফোনটা অন করে, তারপর বলে, এই দেখ। ফোনের স্ক্রিন জুড়ে পদ্ম ফুলের মতো যেন পরিস্ফুটিত হয়ে আসে ফুটফুটে বাচ্চা। সিনথিয়া হাত বাড়িয়ে ফোনটা নেয়, ফোনের স্ক্রিনে টুপ করে চুমু খায়। এহেম কাণ্ডে রাফসান ভুরু কুঁচকে ফেলে, তারপর হাত থেকে ছো মেরে ফোনটা নেয়। সব জেনেও এসপির মেয়ে পড়েছিস? বাচ্চা আছে জেনেও? এটাই এসপির ফোন না? হুম, এইটা এসপির বাচ্চা না, বাচ্চাটা তোমার। হোয়াট? ইয়েস, এটা ইভা আপুর বেবি, ওর নাম টুম্পা। তাহলে বাচ্চাটা তো তোমার। মনের অজান্তেই ফোনের স্ক্রিনে নিজের দিকে ঘোরায় রাফসান। চাঁদের আলো যেন নিজের মুখের উপরে চুইয়ে পড়ে। অজানা আকাশচুম্বী টানে ভেতরে খেলে যায় সুখকর এক ঢেউ। যেন ছোট বাচ্চাটা তার দিকেই দুই হাত ছড়িয়ে ছুটে আসছে। স্ক্রিন থেকে চোখটা সরায় রাফসান। রাত বাড়ছে। রাফসান সবকিছু স্বচক্ষে একবার পর্যবেক্ষণ করে। ইরফাদের রুমে সর্বশেষ পাঠানো ছেলেটিকে আর দেখা যায়নি। কথা ছিল খাবার খাইয়ে অবশ্যই রাফসানের সাথে দেখা করবে, কিন্তু ঘন্টা পেরিয়ে গেছে, এখনো ফেরেনি। রাফসান নিজে একবার চেক করে, দরজার নব ঘোরাতেই খুলে যায় দরজা। এমন ঘটনার চোখ কপালে উঠে যায়। তড়িঘড়ি করে ভেতরে যায় রাফসান। সাইড টেবিলে খাবারের প্লেট শূন্য, পানি শূন্য, গ্লাস, বোতল। দুজনের বলিষ্ঠ পুরুষ গত সময়ের মতো খাবার খেয়ে চেয়ারেই বেঘরে ঘুমাচ্ছে। সবই ঠিকঠাক, তাহলে ছেলেটা গেল কোথায়? আজকাল নেশায় বেশি মত্ত হয়ে গেছে সব। নেশার ঘরে দরজার লক দিতে ভুলে গেছে। ওই জন্যই নিজের কাজ নিজে করে রাফসান। দরজায় ভেজিয়ে নফটা লক করে দেয় রাফসান। তারপর লম্বা পা ফেলে নিজের রুমে চলে আসে। বিছানায় বালিশ ফেলে আয়েশ করে শোয়। ইরফাদের ফোন সহ সমস্ত জিনিসপত্র জমা নিয়ে হয়েছিল সেদিন রাতেই। হাতের ফোনটা লক খোলা হয়েছে অভিজ্ঞ লোক দিয়ে। ফোনের গুরুত্বপূর্ণ তথ্য আছে কিনা ঘেঁটে দেখা দরকার। তবে ফোনে গুটি কয়েক ছবি ছাড়া তেমন কিছুই নেই। ড্রিম লাইটের মৃদু আলোয় ফোনটা আবারও তুলে ধরে চোখের সামনে। অজানা আগ্রহ চুম্বকের মতো তাকে টানে গ্যালারির দিকে। গ্যালারি জুড়ে ফুটফুটে একটা ফুল। আছে অসংখ্য ভিডিও। ভিডিও অপশনে ক্লিক করে রাফসান। একটা খোলা ছাদ, ছাদের রেলিং ঘেঁষে ছোট ছোট টব। ফুটে আসে হরেক রকমের ফুল। সেই ফুলগুলোর মধ্যে গুটি গুটি পায়ে হেলে দুলে হেঁটে চলেছে ছোট্ট একটা জীবন্ত ফুল। বাচ্চাটা খানিকটা হেঁটে থামে, তারপর পিছু ফেরে। সদ্য ওঠা মুক্ত দানার মতো দাঁতগুলো বের করে হাসে। হাত বাড়িয়ে কাউকে ডাকছে সে। পেছন থেকে এগিয়ে যাচ্ছে কেউ। ক্যামেরায় ধরা পড়ে দীর্ঘদেহী বলিষ্ঠ পুরুষ। তার কোমল গলায় ফুটে ওঠে একটি শব্দ, এদিকে আসো বাবা। এরপরে বাচ্চাটি অবিকল শব্দটি কপি করে, বাবা। বাবা শব্দটির বুলেটের চেয়েও গতি নিয়ে হৃদয় এফোড় করে ক্ষণকালের জন্য থামিয়ে দেয় হৃদস্পন্দনের গতি। ফুরফুরে আকাশের মেঘপুঞ্জরা তেড়ে বেড়ায়, আলো ঝলমলে তারাদের শুরু হয় গর্জন। একটা শান্ত পরিবেশ নিমিষেই লণ্ডভণ্ড অশান্ত হয়ে যায়। কেন এত অস্থির লাগছে? ওই শব্দের এত ক্ষমতা, ওই শব্দের এত জোর। নির্দয় পাষাণ বুক আজ কাঁপছে, সত্যি কাঁপছে।
নিজের রুমের দরজা ভেজিয়ে শুয়ে আছে রাফি, চোখ শুধু রং বেরঙের স্বপ্ন। ফোনের মৃদু কাঁপুনিতে সম্বিত ফিরে পায় রাফি। সরি স্যার। স্যার বলুন। রাফসান তার বোনের প্রতি খুবই দুর্বল, যে কোনো মুহূর্তে সে তার ডিসিশন চেঞ্জ করতে পারে। তুমি অলওয়েজই কেয়ারফুল থাকবে, প্রয়োজনে তার বোনকে নিজের আয়ত্তে রেখে। ওকে? ওকে স্যার। সিনথিয়া আমার হাতের নাগালেই থাকবে, প্রয়োজনে বিয়ের ডেট আগাবে। একদিন পর রিসোর্টের সামনের দিকের কেবিন রুমের কাচের দেওয়ালের সামনে ইজি চেয়ারে আয়েশ করে বসে আছে রাফি। কাচের দরজার দেওয়াল ভেদ করে স্বচ্ছ পানির মতো চুইয়ে পড়ছে দূর থেকে আসা সোনালি আলোর তির্যক আভা। আধারকে দূরে ঠেলে বিছানার চাদরে পড়েছে যেন স্বর্ণ অলংকার। রাফি চোখটা বন্ধ করে ইজি চেয়ারে, শরীর এলিয়ে মনের ছন্দের তালে তালে দুলছে। শক্ত হাতের মুঠোয় কাচের দণ্ডের ওপর দাঁড়ানো ইউ আকৃতির স্বচ্ছ গ্লাস, অর্ধপূর্ণ রেড ওয়াইন অস্থির মনকে কল্পনার রাজ্যে অবগাহন করাচ্ছে। আর ফাঁকে ফাঁকে স্বচ্ছ গ্লাসে নিঃশব্দে চুমুক দিচ্ছে রাফি। আর একটু পরেই সিনথিয়া নামক জীবন্ত পুতুলটি চিরকালের জন্য তার হয়ে যাবে। এই স্বপ্নের ঘোরে তীব্র উচ্ছ্বাসে হৃদয়ে যেন বুকের খোলস থেকে বেরিয়ে আসবে এখন। আলোর উদ্ভাসিত বিছানায় আধ খোলা পোশাকে মোহনীয় নারীর নেশাক্ত চোখে চোখ রেখে ভেজা কোমল ওষ্ঠ ধরে নিজের ওষ্ঠের গাঢ় চুম্বনে ডুবিয়ে ভাসিয়ে নেওয়ার তীব্র উন্মাদনায় মত্ত হয়ে রেড ওয়াইনের গ্লাসে চুমুক দেয় রাফি। আর ঠোঁটের কোণে পিশাচিক হাসি রেখে, আর একটু অপেক্ষা যান। ঝুরঝুরে সাদা বালুর সৈকত, গাঢ় সবুজ রঙের পাহাড়, উজ্জ্বল নীল রঙের সমুদ্র, যেখানে অস্তমিত দিবাকর তার সমস্ত দুঃখ নিয়ে ডুব দেয়। স্নান শেষে উদয় হয় নতুন রূপ নিয়ে, এমনই অপরূপ নৈসর্গিক সৌন্দর্যের স্বপ্নময় ভূমি থাইল্যান্ডের ট্যুরিস্টের প্রধান শহর ফুটেক। এখানে রাত মানেই নতুন জগৎ। এই শহরের রাত জেগে ওঠে সোনালি রূপালি আলোয় মাতোয়ারা হয়ে। এই শহরে রং বেরঙের আলোর ঝলকানিতে বার, ক্যাফে, নাইট ক্লাব, ডিস্কোতে নারী পুরুষ মৃদু গর্জনে তুলে তালে তালে রাতকে রূপান্তরিত করে এক অন্য রাজ্যে। সেই রকম একটা 5 তলা বিশিষ্ট রিসোর্টের কেবিনে বসে স্বপ্নের জাল বুনছে রাফি। ফুটেক থাইল্যান্ডের ট্যুরিস্টের প্রধান শহর। এখানে নির্জনতা, নিস্তব্ধতা আর স্নিগ্ধতার ভাঁজে ভাঁজে শুরু হয় জাঁকজমকপূর্ণ নাইট অফার। ফুটেকের পর্যটন শিল্প খুবই উন্নত। একে কেন্দ্র করেই আভিজাত হোটেল আর রিসোর্টগুলোতে রাতে বসে নাইট ক্লাব, ক্যাফে, ডিস্কো। এর পেছনে চলে ক্যাসিনোর রমরমা অবৈধ ব্যবসা। বছরের পর বছর ধরে এই অবৈধ ব্যবসা গুটি কয়েক নামধারী শিল্পপতি বৈদেশিক কালো হাতের সহযোগিতা ও নিজের ধারালো মস্তিষ্কে নীরবে নিভৃতে চালিয়েছে সম্রাট শাহজাহান। তার হাতে গড়ে উঠেছিল এই 5 তলা বিশিষ্ট সাম্রাজ্য রিসোর্ট। কপালে মানবতার ফেরিওয়ালার ছিলমোহর এঁকে দেশে ঘুরে বেড়ানো এইসব মুখোশধারীদের মুখোশ টেনে হিসড়ে খুলেও এই পাপের সাম্রাজ্যের দোরগোড়ায় পৌঁছাতে পারেনি সেই সময়কার কর্নেল রেদওয়ানুর রহমান। উল্টো হারিয়েছেন নিজের পদমর্যাদা। সেদিন সৎ শক্তি হেরে গিয়েছিল কালো জগতের কাছে। কালক্রমে সম্রাট শাহজাহানের পাপের পদচিহ্ন দমানো গেলেও মুছে যায়নি তার সৃষ্টি। দেশের মাটি থেকে অশুভ এই কালো টাকার ভাণ্ডারকে ভৌগোলিক দূরত্বে অবস্থান করেও বাঁচিয়ে রেখেছে আরেকজন মুখোশধারী মানবতার ফেরিওয়ালা, যে এখনো ধরাছোঁয়ার বাহিরে। ক্ষুদ্র থেকে বৃহত্তর রূপে রূপান্তরিত করেছে এই ব্যবসা। সাথে নিজের হাতে রোবটের মতো বানিয়েছে রাফসানকে। শুধু বিদেশেই নয়, দেশের তরুণ সমাজের রন্ধ্রে রন্ধ্রে ক্রিকেট ব্যাটিং মিশিয়ে দিতেই তিনি সর্বদা তৎপর। সেখানের একমাত্র বাধা ইরফাদ এবং তার মতো সৎ পুলিশ অফিসার্স। একসময় এই সাম্রাজ্য ফুলে ফেপে ওঠার আগেই বাধা পড়েছিল রিদওয়ানুর রহমান নামক ব্যারিগেড। তাই একেবারেই পরিকল্পনা করে পরিপূর্ণ হওয়ার আগেই
ইরফাদ নামক তীক্ষ্ণ মস্তিষ্কের গুটিটাকে আগেই সরিয়ে রাখা হয়েছে। সাথে পুরো পুলিশ টিমের লক্ষ্য ভ্রষ্ট করে আয়েশ করে রাত্রি যাপন করছে মুখোশধারী লোক। দেশে রাতের আধারে আধারে মেতে চলে মৃত্যুর খেলা। এই জাল বিছিয়ে অশুভ শক্তি কেড়ে নিচ্ছে কারোর ভিটে মাটি অথবা শেষ সম্বল। এই আয়েশি নিশ্চিন্তে নির্বিঘ্নে কাজ সম্পন্ন করতে ইরফাদকে ধরাছোঁয়ার নাটকের সূত্রপাত শুরু রাফির কিডন্যাপ থেকেই। এটাই জানে রাফসান, সেখান থেকেই গল্পের শুরু। অজ্ঞাত মুখোশধারীর ডান হাত হিসাবে চলা রাফসান কখনো কি ভুল করেও জানবে এই গল্প শুরু হয়েছে কিডন্যাপিং আর একদিন আগেই। কি এক শর্ত রাফি এই খেলায় নেমেছে, কেউ কি জানে, কখনো জানবে? কিডন্যাপিং এর ঠিক একদিন আগেই তার কাছে এই গল্পের স্ক্রিপ্ট চলে গিয়েছিল। শর্ত, মোটা অঙ্কের টাকা আর বিলাসবহুল জীবন। সাথে তো সে চেয়েছিল সিনথিয়াকে। টাকার জাতাকলে পড়ে একদিন সে তার ভালোবাসার মানুষকে হারিয়ে ফেলেছিল। একটা নাটকের ক্যারেক্টারের অভিনয় করে সব সুদে আসলে ফেরত পাওয়া যায় তাহলে মন্দ কি? সহসা হো হো করে হাসে রাফি। অয়নের গ্লাসে চুমুক দিয়ে স্বপ্নের রাজ্যে হারিয়ে যায়। আর মাত্র 1 ঘন্টা জমে উঠবে ক্যাসিনো আসর, আর রাতের আধারে শহর জুড়ে নামবে অশুভ খেলা। ঘুমের অতলে ডুবে যাবে রাফসান। রাফি ঠোঁটে ভাসছে পৈশাচিক হাসি, তৃপ্তি বিড়বিড়িয়ে বলছে কিছু একটা। ঘুম ভেঙে যখন নিজেকে বাঁধা অবস্থায় দেখবেন, তখনও কি বিয়ে দেবেন না ভাইজান? না দিলে নাই, বিয়ে আমি আর সিনথিয়াকে করেই নিব, ওকে? থাইল্যান্ডের স্বপ্নের পর্যটন শহর নাম ফুটেক। এর এক আসল দিন আর নির্জন ঝুরঝুরে বালুর সৈকতে চোখের পলকে নিমিষে শেষ হয়ে আফসোস নিয়ে উঠে আসার মতো জায়গা হলো ফুটেকের পাটাং। রাতের আধারে নির্ভেজাল সহজ পানি পথে অবৈধ মালামাল পাচার সহ অবৈধ চলাচল সহজ পন্থা অবলম্বনে যুগ যুগ আগেই ভৌগোলিক দূরত্ব থেকেই এর সুপরিকল্পিত ব্যবস্থা করে রেখেছে কালো জগতের অধিপতি। এখন বাংলাদেশ থেকে ফুটেক মালামাল সহ আস্ত মানুষ পাচার করাও যেন চোখের পলকের ব্যাপার। দূর থেকে কলকাঠি নেড়ে খুব সহজেই নিজেকে কালো অধ্যায় থেকে আড়াল করে রেখেছে কেউ একজন। তাই খুব সহজেই এসপির সহকারী সহ এসপিকে জাহাজ থেকে চোখে বেঁধে 4 দিন আগেই নিয়ে আসা হয়েছে পাতাং রিসোর্টে। তারা এখনো 2য় তলার একটি কামরায় বন্দী অবস্থায়। তাদের ধারালো মস্তিষ্ক কিছুক্ষণের জন্য স্থির রাখতে 2টো রাতেই ব্যবহার হয়েছে ক্লোরোফর্ম। ঘুমের ঘোরে কেটেছে আস্ত একটা দিন। এখন ধারালো মস্তিষ্কধারী এসপি নিস্তব্ধ নীরব। আধারকে দূরে ঠেলে দিয়েছে রং বেরঙের স্বর্ণালী আলোক দুটি। আলোয় রাঙা রাতে মাথা চাড়া দিয়ে উঠেছে ফুটেকের নতুন রূপে। নিজের কেবিন রুম থেকে বের হয় রাফসান। বিক্ষিপ্ত চিন্তাগুলো চেপে রাখা মাথা ক্রমেই অশান্ত হয়েছে তার। হাতের পেশি ফুলে উঠেছে মনের ক্ষোভ। এসপির আধার রুমের দরজা ধাক্কা মেরে খোলে রাফসান। অফ হোয়াইট রঙের 4 দেওয়াল, পেছনের জানালার কাচ মেঝে ছোঁয়া, অদূর থেকে ক্ষণে ক্ষণে ধেয়ে আসা নীল রঙের সৈকতের পানির অপরূপ দৃশ্য উপভোগ করার উপায়খানি চাপা দেওয়া আছে আধুনিক সাজসজ্জার ভারী পর্দায়। এই মুহূর্তে দেওয়ালে পাশাপাশি বাঁধা অবস্থায় আছে ইরফাদ। বাকি একজন একটু দূরে। দীর্ঘ সময়ের জমে থাকা তিক্ততা ক্ষোভে যেন পুড়ে পুড়ে জ্বলে উঠছে রাফসান। তার প্রতিচ্ছবি ফুটে উঠছে মুখের চোয়ালে, হাতের পেশিতে। প্রতি মুহূর্তে হিসহিসিয়ে উঠছে সে। শক্ত পেশিবহুল হাতে এক টানে সামনের দেওয়াল থেকে টেনে নেয় পর্দা। দেওয়ালের বুকে ডুবে থাকা বিশাল টিভি রিমোট চেপে অন করে রাফসান। অন্ধকার রুমে টিভির কালো পর্দা ক্রমেই হয় রঙিন। সে আলোক দুটি চোখে মুখে পড়ে এরফাদের। পটল চেরা বড় বড় চোখ দুটি মেলে তাকায় এরফাদ। তাকায় জাবিরও। টিভির পর্দায় গোলাকৃতির মাঠ, তার সবুজাভ ঘাসে আচ্ছাদিত বিশাল অডিটোরিয়াম, ঝাঁকে ঝাঁকে সাজানো চেয়ারে চাতক পাখির মতো বসা দর্শক।
হাতে স্বদেশের পতাকা, আবার কারো কারো গালে আঁকা। মাঠে নেমেছে দুই প্রতিপক্ষ দল, দাঁড়িয়ে আছে খেলার পূর্ব প্রস্তুতি নিতে। ইরফাদ নিষ্পলক চোখে তাকিয়ে আছে টিভির পর্দার দিকে। 2 মিনিটের মধ্যে শুরু হয় ক্রিকেট খেলা, যে খেলাগুলো হয়েছে পূর্বেই। রাফসান নিজের মধ্যেই ফুলে ফেপে উঠছে বিধ্বংসী রূপে। ভেতর থেকে নৃশংস হিংস্র রূপ ক্রমেই ফুটে উঠছে তার প্রতিচ্ছবিতে। গলায় ঝংকার তুলে বলে, দেখ, নিজের দেশের নাম যশ খ্যাতি কি করে বিক্রি হয় নিজের চোখেই দেখ। শুধু দেখবি আর পড়বি, হাতে কিচ্ছু নেই তোর, কিচ্ছু না। ইরফাদ কিছুক্ষণ পজ দেয়, তারপর তেরসা গলায় বলে, তাতে তোর কি লাভ? রাফসান পায়চারির তালে পৈশাচিক গলায় বলে, শত্রুকে চোখের সামনে হারতে দেখার মতো সুখকর জিনিস পৃথিবীতে দ্বিতীয়টি আর নেই। এই সেই খেলা, যে খেলায় হেরে গেছে, থেমে গেছে আমার জীবন, শুধু তোর জন্য। রাফসানের বাস খায় গলায় ওঠা প্রতিটি শব্দের তোড় যেন দেওয়ালে দেওয়ালে বাড়ি খায়। প্রতিটি শব্দে ক্রোধের পাহাড় হিসিয়ে ওঠে। বাস খায় গলায় ঝড়ে যেন ধ্বংসলীলা। তোর জন্য সব হারিয়েছি, ধ্বংস করেছিস সব তুই। তাই ধ্বংস দেখার নেশায় ঘুম হয় না আমার। যুগে যুগে যতবার সম্রাট শাহজাহান জন্মাবে, তার সামনে ব্যারিকেড হয়ে দাঁড়াবে কর্নেল রেদওয়ানুর রহমান, আর শয়তানদের পদচিহ্ন মুছতে হাজারবার হাজার বীরের মধ্যে জন্মাবে এই ইরফাদ। পারলে তুই ঠেকাস। হাতে বয়ে আনা রেড ওয়াইনের বোতলটা টেবিলে রাখে রাফসান। একটা স্বচ্ছ কাচের ইউ আকৃতির গ্লাস, আয়েশি ভঙ্গিতে ঢালে লাল রঙের তরল। তারপর একটা ইজি চেয়ার টেনে মুখোমুখি আয়েশি ভঙ্গিতে বসে রাফসান। ইরফাদের পেছনে বাঁধা হাত, চেয়ারের হাতলে পা উঠিয়ে ওয়াইনের গ্লাসে ঠোঁট ডুবিয়ে শক্ত ঢোক গেলে রাফসান। সহসা শরীর হেলিয়ে দোল খায়। ইরফাদের কথাগুলো মস্তিষ্কে গেঁথে নিয়ে দুর্নিবার ভঙ্গিতে শক্ত পায়ে চেয়ারের সজোরে লাথি মারে রাফসান। পেছন দিকে হেরে যায় চেয়ার, জাবির হুঙ্কার ছাড়ে। ইরফাদ চোখের ইশারায় বলে, শশ। রাফসান হো হো শব্দেও ভাসিয়ে তোলে তালে তালে, তোকে হারতে দেখার ভীষণ শখ। তুই দেখবি পরিবার থাকতে না ছুঁয়ে দেখার যন্ত্রণা, ক্যারিয়ার ধ্বংস, আর দেখবি চোখের সামনে কিচ্ছু করতে না পারার ছটফটানি, ভেতরের জ্বালা আর আর্তনাদ। আমি তা নিজ চোখে দেখে তৃষ্ণা মেটাবো। একদমে বলে গ্লাসের তলায় থাকা রক্তলাল তরলটুকু একদমে গিলে চোখ মুখ খিচে ফেলে রাফসান। সেই রুমের বাহিরে মূর্তির ন্যায় দাঁড়িয়ে থাকা রাফি পুরো দৃশ্য না দেখেই অনুভবের জগৎ সাজিয়ে এক পৈশাচিক হাসিতে ভেতরে ভেতরে ফেটে পড়ে আর মনে মনে বুলি আওড়ায়, সব এত সাজানো গোছানো হলে চলে, তার কোনো কষ্টই করতে হচ্ছে না। তবে এতদিন উঠতে বসতে বজ বজ সম্বোধন করতে ভীষণ কষ্ট হয়েছে তার। এখন থেকে সে নিজেই বস। নিচের শার্টের কলারটা ঝাঁকিয়ে বুক ফুলিয়ে বলে ওঠে, রাফি ইজ দ্য বস অব দ্য ডার্ক ওয়ার্ল্ড। সহসায় পকেটের ফোনটা কানে তুলে নেয় রাফি। গলার স্বরে অপ্রত্যাশিত মূল্যবান জিনিসটি হারিয়ে ফেলেও আবারও অনায়াসে পেয়ে যাওয়ার উচ্ছ্বাস। টাকার কাছে মানুষ কত দুর্বল। ভালোবাসা সেদিন বিক্রি করেছিল টাকার অঙ্কে। সেদিন সহজ সরল সিনতিহাকে সহজেই বিছানায় টানা যেত। শুধু টাকার বেড়াজালে জীবন থেমে গিয়ে সিনথিয়াকে দূরে ঠেলে দিয়েছিল। মোটা অঙ্কের ঋণ আর দুশ্চিন্তা সেদিন তার শক্তিকে চুষে নিয়েছিল। ভালোবাসার মানুষটিকে জোর করে বিয়ে করার উপায় থাকলেও মাথায় ছিল পাহাড় সম ঋণের বোঝা। তাই একটু দূরে দিতে গিয়েই হারিয়ে ফেলেছিল। রাফির মাথায় যদি কোনো নারীর সৌন্দর্য একবার ঢুকে যায়, তাকে পেতে পাতাল থেকে অন্য গ্রহেও যেতে রাজি। অন্য কোনো সুন্দরী রমণী হলে টেনে হিসড়ে না হয় বিছানায় নিত, তবে কিছু সুখ চিরস্থায়ী করতে তাকে সারাটা জীবন পাশে পাওয়ার আকাঙ্ক্ষা জাগে। এই জন্যই না এত কষ্ট। সিনথিয়াকে তো সে চাই বউ রূপে, সারা জীবনের বউ। সুন্দরী সব রমণী তার বিছানায় হাজারটা আসতে পারে,
বউয়ের স্বীকৃতি নাম থাকবে শুধু সিনথিয়ার, মিসেস রাফি চৌধুরী বলেই পৈশাচিক হাসি দেয় রাফি। ফোন কল পেয়ে দুজন গার্ড চলে আসে। ধবধবে সাদা চামড়ার বিশাল দেহির দুজন বলিষ্ঠ পুরুষ, গায়ে জড়ানো কালো রঙের শার্ট প্যান্ট, পায়ের বুট হাঁটু অবধি ঠেকেছে, হাতে রাইফেলের ট্রিগারে আঙ্গুল, নল নিম্নমুখী। দুজন ফরেনার সিকিউরিটির জন্য নিয়োজিত। দরজার বাইরের লক দিয়ে মুখে হাসি এঁকে বেরিয়ে যায় রাফি। পুরো দ্বিতীয় তলা জুড়ে সিকিউরিটি। এক রুমে তিনজন ক্লোরোফর্মের ঘ্রাণে যখন জ্ঞানহীন। ছাদে এক টুকরো চাঁদ, আকাশ বাতাস সাক্ষী রেখে চলবে বিয়ের আয়োজন। মনের অন্তরালের দৃশ্যপট চোখে ভাসতেই অধর ওষ্ঠধর একেবারে প্রশস্ত করে রাফি। প্রদীপ্ত নিয়নের আলো উজ্জ্বলমান উঁচু রিসোর্টের সুবিশাল ছাদ, বিন্দু বিন্দু তারাই অঙ্কিত উদাম উন্মুক্ত আকাশের বুক। তার এক কোণে আলোয় হাসছে উদ্দীপ্তমান রূপালী চাঁদ। খুব অল্প সময়ের মধ্যেই আয়োজিত ব্যবস্থাপনা সুনিপুণ। বর বউ মুখোমুখি বসার জন্য পাতা হয়েছে দুটো রাজকীয় ডিভান। দুটো ডিভানের মাঝখানে কুচি কুচি করে টানা হয়েছে ফিনফিনে পাতলা পর্দা। আর্টিফিশিয়াল সাদা সাদা বেলির কলি পর্দার ওপর নিচ হয়ে ঝুলছে, আর মৃদু বাতাসে ক্ষণে ক্ষণে দুলছে, ক্ষণে ক্ষণে উঠছে। ছাদের এক পাশ জুড়ে সিকিউরিটির ব্যবস্থা, যাদের পরনে কালো রঙের পোশাক, পায়ে বুট, হাতে রাখা রাইফেলের নল নিম্নমুখী। তাদের তীক্ষ্ণ চোখ আর ট্রিগারে রাখা হাতের তর্জনী যেন প্রতিঘাতের জন্য সর্বদা সচল। বিয়েতে বাধা দিলেই ঝাঁঝরা হয়ে যাবে প্রতিপক্ষের বুক। অফ হোয়াইট কালারের শেরওয়ানি পরে ডিভানে হাতের উপরে ভর করে রাজকীয় স্টাইলে শুয়ে আছে রাফি। ব্লুটুথের ক্ষীণ গানের তালে ওয়াইনের গ্লাসে চুমুক দিচ্ছে, আর মধু চন্দ্রিমার কল্পনায় ভাসছে সে। ফিনফিনে পর্দার ওপরে আছে একই সিকিউরিটির ব্যবস্থা, শুধু তারা মেইল ভার্সন। তাদের আধখোলা লম্বা পায়ে পরা কালো কুচকুচে থাই বুট, স্ক্রিন টাইট লেদারের মিনি স্কার্ট, মাথার মধ্যে অসংখ্য বিনুনি। আধখোলা পোশাকে হাতে রিভলভার নিয়ে রোবোস্টিক স্টাইলে দাঁড়িয়ে তারা, যেন হুকুমের গোলাম। সংকেত পাওয়া মাত্রই ঝাঁপিয়ে পড়বে প্রতিপক্ষের ওপর। আরেকটা দায়িত্ব তাদের, সিনথিয়াকে চোখে চোখে রাখা। যা ঝাঁঝালো মেয়ে কখন কি করে বসে। তবে আজ কোনো লাভই নেই, যা বলবে রাফি তাই হবে আজ। আর কিছুক্ষণের মধ্যে সিনথিয়ার আগমন ঘটে। ভাবতেই উচ্ছ্বাসে হেসে ওঠে রাফি। সহসাই দরজা দেখা যায় কালো অর্ধখোলা পোশাকে দুইজন নারী। ওদের ওপর অর্পিত ছিল সিনথিয়াকে বউ সাজানোর দায়িত্ব। তাহলে সিনথিয়া এসে গেছে। সিঁড়ি ভেঙে ক্রমে উদয়মান হচ্ছে সিনথিয়ার ঘন চুল ভর্তি মাথা, কপাল, এরপর ডাগর ডাগর চোখ, যেন পূর্ব আকাশে রক্তিম স্বর্ণালী সূর্য ধীরে ধীরে উদয়মান হচ্ছে ধরিত্রীর বুকে। সর্বোচ্চ ধীর গতিতে চোখের সামনে উদ্ভাসিত হচ্ছে সিনথিয়ার নতুন রূপ। রূপের ঝলকে রাফির হৃদয়ের মাদকীয় উন্মাদনা খেলা করে যাচ্ছে, যেন এক গোটানো পদ্মের কলি চোখের সামনে সময় নিয়ে খেলা করে, ধীরে ধীরে কোমল পাপড়ি ছড়াচ্ছে। অবশেষে সিঁড়ি ভেঙে ছাদে পা রাখে সিনথিয়া। পাতলা কোমল শরীর ঘিরে আছে অফ হোয়াইট কালারের ভারী লেহেঙ্গা, যার নিচের অংশ বিশেষ এখনো ছেয়ে আছে সিঁড়ি। লেহেঙ্গার অংশ বিশেষ দুই হাতে টেনে খামছে উঁচু করে ধরে আছে সিনথিয়া। লেহেঙ্গার উপরের অংশের কাপড়টুকু গলা আর কাঁধ ছেড়ে হেলে পড়ছে দু ডানার ওপর। উন্মুক্ত গলার ভাঁজ, উন্মুক্ত হৃৎপিণ্ডের উপরি ভাগ চোখে আটকে গেছে ক্যাপসারের মতো। অজান্তেই মাদকীয় উন্মাদনায় নিষাক্ত চোখে কয়েকবার শক্ত ঢোক গেলে রাফি। রাজকীয় ভঙ্গিতে ডিভানে আধশোয়া হয়ে উঠে বসে, আর অয়নের স্বচ্ছ গ্লাসে লোভনীয় চুমুক দেয়, যেন অয়নের গ্লাসে রক্ত লাল তরল নয়। আলোয় উদ্ভাসিত সিনথিয়ার জীবন্ত চাঁদ এই মাত্র আকাশ থেকে তার সামনে নেমে এসেছে। তার শরীর থেকে আলোকদূতির মতো চুইয়ে পড়া জ্যোৎস্নার আলো অয়নে মিশিয়ে
লোভাতুর ভঙ্গিতে গিলে খাচ্ছে রাফি। সিনথিয়ার পেছনে আধ খোলা পোশাকে দাঁড়ানো মেয়ে সিনথিয়ার কানে কানে বলে, ইয়োর উড বি। সিনথিয়া কানের ফিসফিসানোর শব্দে রাফির পানে তাকিয়ে টিপ টিপ করে হাসে। সহসাই এক শক্তিশালী বিদ্যুৎ খেলে যায় রাফির সমস্ত শরীরে। হাত থেকে ছিটকে পড়ে অয়নের গ্লাস, চূর্ণ বিচূর্ণ হয়ে ছড়িয়ে পড়ে শক্ত পাটাতনে। রাফি সিনথিয়ার পেছনে যন্ত্র মানবীয়র মতো মেয়েগুলোকে নির্দেশ দেয়, তোমরা দেখতে পারছো না আমার পাখির হাঁটতে কষ্ট হচ্ছে, বসাও বসাও। সিনথিয়া কাঠের পুতুলের মতো কথা শুনছে। মেয়েগুলো একটু হেলে সিনথিয়ার ভারী লেহেঙ্গা দুই পাশে ধরে। সিনথিয়া পুতুলের মতো ঠোঁট ছড়ায়, সামনের ডিভানের দিকে ছোট ছোট করে পা ফেলে। ক্রিস্টাল পাথর বসানো ভারী লেহেঙ্গা মাটিতে ছড়িয়ে ছিটিয়ে সব যেন ভাসিয়ে নিয়ে যাচ্ছে। ওপর থেকে ভারী পাথরের সাজানো টাইলস কোমর ছুঁয়ে দুলছে। ওপরের ব্লাউজের শেষ হয়েছে কোমরের ওপর, আর উন্মুক্ত শ্যামলা পাতলা পিঠের দুই দিক থেকে সরু ফিতের বাঁধন সামনের এক টুকরো কাপড়কে আলগে রেখেছে। রাফি ঘোর লাগা দৃষ্টিতে স্বপ্নের রাজ্যে চলে যাচ্ছে বারংবার। সিনথিয়া রাজকীয় ভঙ্গিতে রাজকন্যা বেশে পায়ের উপরে পা তুলে শির দ্বারা টান টান করে বসে। ভারী লেহেঙ্গা ফোঁটা সাদা শাপলার মতো ছড়িয়ে পড়ে। আগে থেকেই দাঁড়িয়ে থাকা দুজন মানবী পাতলা ফিনফিনে ওড়নার দুই প্রান্ত উড়িয়ে এনে ঠেকায় সিনথিয়ার খোঁপায়। রাফির ঠোঁট জুড়ে দুষ্টু হাসি, মনে মনে নিজেকে শুধায়, সজ্ঞানে থাকলে সিনথিয়ার এই বেশে কখনো আসতো না তার সামনে। তার স্বপ্ন ছিল হাজার নারী তার বিছানায় গড়াগড়ি খেলে বউ হবে একজনই, এমন রাজকীয় পোশাকেই হবে তার বিয়ে। যেখানে বিয়ে হওয়াটাই অসম্ভব সেখানে আধ খোলা পোশাক তো বিলাসিতাই। 2 বছর আগে যদি এই মেয়ের ন্যাকামি সহ্য না করত, কবেই বিছানায় ছিটকে ফেলতো রাফি। তবে সিনথিয়াকে আর 5টা নারীর মতো তার লাগেনি। মন বলতো সবই বিছানায় ঠাঁই পায়, কিন্তু মনে জায়গা হয় একজনেরই। সিনথিয়া বউ ম্যাটেরিয়াল, তাই তো ভালোবাসা দেখাতে গিয়ে পথ জটিল করেছিল রাফি। তবে পথ যত জটিল অর্জিত মূল্যবান জিনিস ভোগে তত বেশি তৃপ্তির। স্বপ্ন যে সত্যির পথ ধরেছে ভাবতেই ঠোঁটে পৈশাচিক হাসি ফুটে ওঠে রাফির। গতকাল ফুটেকে ফ্যামিলি নিয়ে ঘুরতে আসা এক ধর্মভীরু হুজুরকে রিসোর্ট থেকে তুলে এনেছে রাফি। তার মাধ্যমে পড়ানো হবে বিয়ে। তিনি আছেন ছাদেই, হাত চোখ মুখ বাঁধা অবস্থায়। রাফি উচ্ছ্বাসিত গলায় বলে, হুজুর সাহেব বিয়ে পড়ান। সিনথিয়ার পেছন থেকে একজন যন্ত্র মানবীয়র মতো ইংলিশে বলে ওঠে, সামনেই দেখছেন ওই যে আপনার পছন্দের পুরুষ, আপনার সাথে বিয়ে হচ্ছে, আপনি বলবেন আলহামদুলিল্লাহ কবুল, ওকে। সিনথিয়ার ঠোঁটে হাসির ঝিলিক, সে মাথা দুলিয়ে বলে ওঠে, ঠিক আছে। রাফসান কথা বলতে নেশার ঘোরে ঘুমিয়ে গেছে অনেকটা সময় ধরেই, আর এরফাদ এর ফাঁকে কিছু কাজ করে নিয়েছে। এখন দরকার দরজার বাইরে যাওয়া, আগে থেকে থাকা চাবি দিয়ে দরজার নব ইন করাই এরফাদ। কিন্তু দুর্ভাগ্যবশত নব ঘোরালেই দরজা খোলে না। ইরফাদ চিন্তিত চোখে চাবিরের দিকে তাকায়। সেই মুহূর্তেই ঘুম ভেঙে চট করে চোখ খোলে রাফসান। বেঁধে রাখা দুজনকে একসাথে দাঁড়িয়ে থাকতে দেখে বিস্মিত হয় রাফসান। ঢুলু ঢুলু শরীরের জোরপূর্বক তেজ দেখিয়ে উঠে দাঁড়ায় রাফসান। দুই পক্ষের লেগে যায় যুদ্ধ। ঢলতে থাকা শরীর নিয়ে তেড়ে যায় ইরফাদের দিকে। পায়ের সাথে বুটের সাথে গেঁথে রাখা রিভলভার তাক করে ইরফাদের দিকে। দুই হাত ওপরে তোলে জাবির ইরফাদ। রাফসান নিজের কোমরের ওয়্যারলেস ডিভাইসে সিগন্যাল দেয়, কিন্তু সময় গলালেও কারোর উপস্থিতির নাম গন্ধ নেই। ইরফাদ নিজের দুই হাত ওপরে তোলে, বলিষ্ঠ শক্তিশালী অভিজ্ঞ পা শূন্য তুলে তীক্ষ্ণ দৃষ্টি রাখা রিভলভারের হাতে থাকা শক্ত ভারী আঘাত করে ইরফাদ। রিভলভার ছিটকে পড়ে দূরে। সহসাই জাবির তুলে নেয় রিভলভার। তারপর ঘুরে উঠেই জাবির রাফসানের মাথার খুলির পেছনে রিভলভার ঠেকায়, আর তেরসা হাসি হেসে বলে, অনেক খেলেছ, এইবার একটু আমরা খেলি, দরজা খোলো। রাফসান পাথরে মূর্তির ন্যায় দাঁড়িয়ে থাকে।
জাবের রিভলভার মাথায় ঠেলে তাড়া দেয়। রাফসান বাধ্য মতো চাবি বের করে নব ঘোরালে চোখ কুঁচকে ফেলে। দরজা বন্ধ। বেশিরভাগ সময় নবেই লক দেওয়া হয়, কিন্তু এখন বাইরে থেকে দরজা লাগানো। রাফসান ফোনটা বের করে রাফির নাম্বারে কল দেয়। বন্ধ বন্ধ, বারবার একই কথা শুনতে শুনতে হিসিয়ে ওঠে রাফসান। মস্তিষ্কে সিগন্যালের প্রেরিত বার্তায় লেখা আশঙ্কা শব্দটি কেন্দ্র করে পুরো বিষয় তলিয়ে ভাবে রাফসান। পেছন থেকে জাবির তাড়া দিয়ে বলে, চালাকি করে লাভ নেই। তবে সেদিকে কোনো তালই নেই তার। পেছন থেকে জাবির তাড়া দিয়ে বলে, চালাকি করে লাভ নেই। তবে সেই দিকে কোনো তালই নেই তার। শামুকের শক্ত কলসের আড়ালে নরম মন যে তাকে তেড়ে বেড়াচ্ছে ছোট পাখি নামক দুর্বল জায়গাটার বিপদের শঙ্কায়। আর বিবেক নামক অদৃশ্য সত্তা তাকে ধেয়ে আসছে। কেন নিজের বোনকে এইসবে জড়ালো সে? কেন বিপদের মধ্যে ফেলে দিল? টাকা এমন এক ক্ষমতা, নিমিষেই শক্তি রূপান্তরিত করতে পারে। এই মুহূর্তে তার কথা কেউ শুনছে না, কেউ না। দরজার হাতলে শক্তি দিয়ে মোচড়াতে থাকে। আসনির সংকেত তার মাথায় তীব্র গতিতে আঘাত আনে। সহসাই মন ঝড়ের মতো লণ্ডভণ্ড হতে যায়। হাঁসফাঁস করা গলায় বেজে ওঠে চিন্তার মৃদু সুর। সে সুর ফুটে ওঠে কোমল একটা শব্দ, আমার ছোট পাখি। রাফসানের তেজস্বী গলার ভাঙনে ইরফাদে তলিয়ে ভাবে বিষয়টা। ছোট পাখিকে নাকি নতুন ফাঁদ? সহসায় পিছু ঘুরে রাফসান। রকচটা শক্তিশালী বিধ্বংসী গলা ভেঙে চুরে একাকার। সে গলায় ফুটেছে অসহায়ত্বের করুণ সুর। ডোর অফ। রাফি সিনথিয়াকে বিয়ে করার জন্য প্রচুর ঝামেলা করেছিল। দরজা বন্ধ বাইরে থেকে। আমার মনে হচ্ছে ওয়াইনে কিছু মেশানো ছিল। আমার ওয়্যারলেস ডিভাইস কাজ করছে না। রাফির ফোন বন্ধ। আমার মনে হচ্ছে সিনথিয়াকে রাফি কোথাও নিয়ে গেছে। রাজকীয় ডিভানে শির দ্বারা টান টান করে বসার রাজকন্যার চোখ দুটো ছেপে আসছে শীতের সকলের কুয়াশার মতো। আর চোখের সামনে সব আবছা লাগছে। পেছনের ঘটনার স্মৃতিচারণ করতে গেলেই মস্তিষ্কে চাপ পড়ছে। টনটন করছে মাথা। কিছুতেই বুঝে উঠতে পারছে না সব ভ্রম নাকি বাস্তব। হাত দুটো কাঁপছে কনকনে শীতের বরফ সিক্ত আবহে। ঠান্ডা শীতল পায়ের পাতা, যেন শক্তি শূন্য অসাড় শরীর। পর্দার আড়ালে রাজকীয় ভাবে বসে আছে কেউ। তার মুখ অস্পষ্ট। অদূর থেকে ভেসে আসা কণ্ঠস্বর বলছে, কবুল কবুল। পেছন থেকে রোবোস্টিক স্টাইলে দাঁড়ানো মানবী তার সামনে ধরে আছে এক ঝুড়ি ফুল। সেই যন্ত্র মানবীর কণ্ঠে ভেসে আসছে, টেক ব্রেথ অ্যান্ড সে কবুল। সিনথিয়ার চোখে দোদুল্যমান দৃশ্যপট তাকে ঘোরের মধ্যে চুম্বকীয় আকর্ষণে টানছে। মাথা থেকে সিগন্যাল পাঠাচ্ছে, বলে দে কবুল। তবে ঘণ্টাখানেকের আগের দৃশ্যপট আবছা হয়ে চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে। এই ঘণ্টাখানিক আগে সিনথিয়া বিছানায় বসেছিল। দুজন মেয়ে খাবার দিতে যায়। খাবার খেতে না চাইলে তারা জোর করে। তাদের সাথে এক দফা যুদ্ধ চলে। অভিজ্ঞ মানবীদের কাছে হেরে যায় সিনথিয়া। জোর করে গেলানো হয় তাকে ওয়াইন। সেই থেকে ঘুরছিল মাথা। এরপরে সাদা গুঁড়ো বালির মতো কিছু তার কাছে ধরে রাখে। আর অনিচ্ছা সত্ত্বেও টানতে হয় শ্বাস, শ্বাসের পর শ্বাস। এরপর আর কিচ্ছু মনে নেই সিনথিয়ার। চোখে সমুদ্রের ঢেউয়ের মতো ভাসমান দৃশ্য স্বপ্ন আর বাস্তবের মধ্যবর্তীতে বিরাজমান। সিনথিয়া নিজের শরীরের পানে চায়, নিয়নের প্রজ্বলমান আলোয়। নিজের শরীরের উপরিভাগ উন্মুক্ত। এরপর থেকে ক্রিস্টাল পাথর খচিত ব্লাউজ শেষ হয়েছে উদরের বিড়বিড় বিন্দুতে উপরিভাগেই। নিজের ঘোর লাগা দৃষ্টিতে নিজের বেহাল অবস্থা দেখে সামনে তাকায় সিনথিয়া। সামনে পর্দা টানা। সহসাই কেউ এক টানে খুলে সরিয়ে দেয় পর্দা। ওপরের পুরুষ অবয়বটা টের পেয়ে নিজের পোশাকের দিকে এক পলক তাকিয়ে কেঁপে ওঠে সিনথিয়া। জীবনের প্রথম থেকে আজ অবধি কখনো এই ধরনের পোশাক সে পরেনি। সকল প্রকার অশুভ দৃষ্টি থেকে নিজেকে
সর্বদা আড়াল রেখেছে সে। শরীরের শক্তি সঞ্চারের চেষ্টায় ব্যর্থ। কিশোরী বয়সের অশুভ শক্তির কাছে অসহায় ছিল একদিন। সেখান থেকে নিজেকে তৈরি করেছিল শক্তিশালী রূপে। তবে সে শক্তি আজ অদৃশ্য শেকলে বাঁধা। হাত পা থরথর করে কাঁপছে। মাথার ফিনফিনে পাতলা জালের দোপাট্টাটা টেনে ধরে বুকের মধ্যভাগে। চোখ থেকে টুপটাপ করে পড়ছে বরফ সিক্ত নোনা জল। ফুলের ঝুড়ি ধাক্কা দিয়ে সরিয়ে দুই হাতে আড়াআড়ি করে ধরে। অশুভ শক্তির সাথে রুখে দাঁড়ানো সিনথিয়া মেডিসিনের প্রভাবে শক্তিহীন হয়ে নিজেকে শামুকের মতো গুটিয়ে ফেলে। নিরুপায় অসহায়ের মতো কাঁপছে সিনথিয়ার ওষ্ঠধর। রাফি হাঁটু গেড়ে সামনে বসে, কোমল স্বরে বলে, ভয় পাচ্ছ কেন? আমিই তো। কবুল বলো, জান, কবুল বলো। চোখের সামনে দৃশ্যপট মৃদু মন্দ বাতাসে যেন দুলছে। সিনথিয়া ভারী হয়ে আসা চোখের পাতা টেনে খুলে রাখছে। সে নিজেকে রক্ষায় গুটিয়ে নিয়েছে শক্ত খোলসের আড়ালে। রাফি আবারও বলে, বলো। সিনথিয়া কাঁপা কাঁপা গলায় বলে, না। রাফির অশুভ সত্তা যেন বেরিয়ে আসে। শক্ত আঙ্গুলে চেপে ধরে সিনথিয়ার চোয়াল। গোল হয়ে আসে ওষ্ঠধর। সিনথিয়ার বুকের গহীনে চলা আগ্নেয়গিরির উত্তাপ চোখ ফেটে বের হয় না। শরীর অসাড় হচ্ছে ক্রমেই। রাফির ভয়ঙ্কর রূপ বেরিয়ে আসে। কবুল বল। সিনথিয়া চুপচাপ, চোখের পাতা ঢুলুঢুলু। ফুরিয়ে আসছে হাতের জোর। তবুও শেষ চেষ্টা স্বরূপ হাত চেপে আছে নিজেকে ঢাকতে। রাফি টেনে খুলে দেয় হাত। তোর আমার সামনে এত কিসের ন্যাকামি? তোর নাটক দেখতে দেখতে আমার চোখ ভরে গেছে। 2 বছর ন্যাকামি সহ্য না করে প্রথমেই যদি বিছানায় নিতাম, তাহলে পায়ের তলায় গড়াগড়ি খেতে নিজের বিয়ের জন্য। রাফির বিছানায় বউ হয়ে যাওয়ার স্বপ্নে বিভোর সবাই। সস্তায় পেয়ে মূল্য দিচ্ছিস না তুই। কবুল বল। ঘৃণায় ভেতর ফেটে গা গুলিয়ে আসে। ওপর থেকে মানুষ আসলে ফুটফুটে সুন্দর। ভেতরের নর্দমা যখন সামনে আসে, তখন গা গুলিয়ে আসে। একেই ভালোবেসে একদিন কেঁদেছিল। ভাবতেই শরীর এলিয়ে দেয় সিনথিয়া ডিভানে। এত চেষ্টায় হারিয়ে ফেলা জিনিস খুঁজে পেয়েছে রাফি। দোরগোড়ায় পৌঁছেছে, কিছুতেই হাতছাড়া করবে না। ডিভানে বসে শক্ত আঙ্গুলের খামচিতে রাফি টেনে ধরে সিনথিয়ার চুল। তারপর ক্রু হেসে বলে, আঙ্গুল কি করে বাঁকাতে হয় আমি জানি। কবুল বল, না হলে তোর ভাই মুগ্ধ আর আমার একটা ফোন কলেই প্রাণ হারাবে। সহসায় এক দলা ভয় ঝাঁক বেঁধে উড়ে আসে, বুকের কম্পন বাড়ায়। দুর্বল শরীর মন জুড়ে ভয়ে দুশ্চিন্তার আবহে কাতর হয়ে যায়। চুলের মুঠিতে ঝাঁকুনি দেয় রাফি। গমগমে গলায় চিৎকার দিয়ে বলে, কবুল বল। ঠিক সেই মুহূর্তে ছাদের দরজায় দায়িত্বরত দীর্ঘ বছরের অভিজ্ঞতা সম্পন্ন বলিষ্ঠ বিশাল দেহী চৌকস ছেলে দুটি দরজার পেছনে ধাক্কায় উড়ন্ত পাখির মতো উড়ে গিয়ে কয়েক হাত দূরে ছিটকে পড়ে দরজার কবজায় লাগানো দুর্বল স্ক্রুগুলো। শব্দ হয় টুন টুন করে। কাঠের দরজাও ধুপধাপ করে পড়ে ছাদের মেঝেতে। ছাদের বাকিরা রাইফেলের দীর্ঘ নল একই সাথে দরজার দিকে তাক করে, ট্রিগারে আঙ্গুল ছোঁয়ায়। রাফির দৃষ্টিও দরজার দিকে। অতঃপর নিস্তব্ধ নীরব পরিবেশ, প্রগাঢ় নৈশব্দে। বিস্ময়ে ক্ষণকালের জন্য একই সাথে থেমে গেছে ছাদে থাকা সকলের হৃৎপিণ্ডের স্পন্দন। কি হচ্ছে? প্রাকৃতিক দুর্যোগ নাকি যুদ্ধ? সিঁড়ি ভেঙে আরেক পা উঠল জীবন্ত জ্বলন্ত আগ্নেয়গিরি, যার চোখে স্ফুলিঙ্গ ধ্বংসের বার্তা প্রেরণ করছে বিক্ষিপ্ত আলোক দূতি হয়ে। তারা তেড়ে আসা ভঙ্গি বিদ্রোহের ঘোষণা দিচ্ছে। ধারালো মস্তিষ্কধারী এরফাদের আঙ্গুল এখন রাইফেলের ট্রিগারে। নির্দয় নির্মম আঙ্গুলের চাপে ভারী বর্ষণের মতো নির্লিপ্ত নিক্ষিপ্ত বুলেটের ছাদ বৃষ্টিতে। ছাদ যেন মৃত্যুপুরী। ছাদের এক পাশ যেন রণক্ষেত্র। ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। জাবির লাফিয়ে তেড়ে যাচ্ছে প্রতিপক্ষের দিকে। মস্তিষ্কের ধারালো প্রজ্বলনে ইরফাদ অগ্নি লাভার মতো উত্তপ্ত হয়ে ধেয়ে আসে। তার বুলেট ঝাঁঝরা করে দেয় প্রতিপক্ষের হৃদয় বুক। যেন ভয় নয়, শুধু এগিয়ে যাওয়াই লক্ষ্য।
প্রতিপক্ষ রাইফেল চালানোর আগেই ঝাঁঝরা চোখের সামনে ঝরে পড়ে তাজা প্রাণ, রক্তের ফোয়ারায় ভাসতে থাকে ছাদ। বাকিরা অসহায়ত্বের ভঙ্গিতে প্রাণ বাঁচাতে দুই হাত তুলে আত্মসমর্পণ করে। সামনের ফুলে ফেপে ওঠা ঝড়, বিদ্রোহী বলিষ্ঠ ধারালো মস্তিষ্কের অধিকারী, নির্মম হত্যা যজ্ঞে হতবুদ্ধি হয়ে বাকিরা বসে পড়ে, হাত জোর করে মিনতি করে। রাফি হতবুদ্ধি হয়ে বোতল ধরে দাঁড়িয়ে আছে, হাতের রিভলভার তাবে, মস্তিষ্ক শূন্য। দরজায় নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে রাফসান। আর একটু দেরি হলেই সব শেষ হতো। ইরফাত ঝড়ের গতিতে যেন উড়ন্ত ঈগলের মতো রাফির দিকে যায়। ডিভানে অশ্রুসিক্ত নয়নে দুর্বল চিত্তে শরীর এলিয়ে শুয়ে আছে সিনথিয়া, যার পরনে আধ খোলা পোশাক। হাত জড়িয়ে নিজেকে ঢাকার চেষ্টায় ব্যর্থ সিনথিয়া। রাগ যেন আগুনের লাভার মতো টকবক করে ফুটতে থাকে এরফাদের। রিভলভার তাক করা রাফির হাতকে উপেক্ষা করে তীব্র গতিতে চোখে লাথি মারে এরফাদ। রাফি ছিটকে পড়ে কয়েক হাত দূরে। কয়েক মুহূর্ত সব অন্ধকার, সব নীরব, প্রগাঢ় নৈশব্দে নীরব। জাবির রাফসানের চিন্তা বাদ দেয়, রাফির পেছনে রিভলভার ধরে। এই মুহূর্তে বোনের প্রতি দুর্বল রাফসান আর কিছুই করতে পারে না। সমস্ত ছাদে কোমল দুটি ছড়ানো আধরে ভাসমান পরিস্ফুটিত সিনথিয়া নামক পদ্ম ফুলটিকে ভয়াল খেলাঘর থেকে ছোট্ট শিশুর মতো বুকের মধ্যে তুলে নেয়। ইরফাত ভরসা নামক স্বস্তির চাদরে ঢেকে দেয় সমস্ত সংকোচ, সমস্ত দুঃখ। বুকের উষ্ণ উত্তাপে শুষে নেয় হিম শীতল ভয়কে। বুকের উষ্ণ আঁচে চেপে চেপে ধরে। কান্নারত মেয়েটি কেঁপে ওঠা মাথা, উদম পিঠ ঢেলেকে দেয় ঘন কৃষ্ণ কালো লম্বা চুল। প্রিয় মানুষের ভরসায় তুমুল আবহে চাই সিনথিয়া। ইরফাত বলিষ্ঠ হাতের মধ্যে রেখে আর একটু শক্ত করে ধরে কণ্ঠস্বর খাদে নামিয়ে ফিসফিসিয়ে বলে ওঠে, ডোন্ট প্যানিক, আমি আছি না। জাবির ছাদের এক পাশে রাফির মাথায় রিভলভার ঠেকিয়ে বলে, ছেলের বাবার নাম রেদওয়ানুর রহমান, ছেলের নাম ইরফাদ সিনহা জয়, জন্মস্থান সিলেট। মেয়ের বাবার নাম সম্রাট শাহজাহান, আর মেয়ের নাম সিনথিয়া ইবনা। শুভ কাজে দেরি করতে নেই হুজুর সাহেব, বিয়ে পড়ান। জাবিরের এহেম কাণ্ডে হতভম্ব হয়ে থেমে যায় ছাদের কিছু মানুষের হৃৎপণ্ড। রাফি, রাফসান, ইরফাদ সকলেই নিজ নিজ জায়গা থেকে কিছুক্ষণের জন্য নিস্তব্ধ হয়ে যায়। জাবির বলে, মোহরানা সহ বাকি ডিটেলস আমি বলে দিচ্ছি। জাবিরের নির্দেশে চোখের বাঁধন খুলে দেয় একজন। হুজুর সাহেব খুতবা পাঠ করেন, তারপর বলেন, সিলেট নিবাসী জনাব রিদাউনুর রহমানের ছেলে ইরফাদ সিনহা জয়, ঢাকা নিবাসী জনাব শাহজাহানের মেয়ে সিনথিয়া ইবনাকে 10 লক্ষ টাকা ধার্য করে পুরো টাকা বাদ রেখে ইরফাদের হাতের ইশারা দেয়। জাবির হাতের ইশারায় হুজুরকে থামায়। ইরফাদ নিজের তর্জনী তুলে পড়ে থাকা ডায়মন্ডের রিং খুলে ফেলে। সিনথিয়ার পিঠ ভাসানো চুল সামান্য সরিয়ে গলার চেইন খুলে তাতে নিজের রিংটা লকেট স্বরূপ পরিয়ে দেয়। তারপর হুজুরের উদ্দেশ্যে বলে, এইবার বিয়ে পড়ান। সিলেট নিবাসী জনাব রিদওয়ানুর রহমানের ছেলে ইরফাদ সিনহা জয়, ঢাকা নিবাসী জনাব সম্রাট শাহজাহানের মেয়ে সিনথিয়া ইবনাকে 10 লক্ষ টাকা মোহরানা ধার্য করে কিছু অংশ বুঝিয়ে দিয়ে আপনাকে বিবাহ করতে এসেছে। আপনি রাজি থাকলে বলুন কবুল। বুকের অন্তরালে সুখকর অনুভূতিগুলো প্রগাঢ় বর্ষণে একদিকে তোড়পাড় করে দিচ্ছে সিনথিয়াকে, অপরদিকে আকস্মিক এমন প্রস্তাবে বুকে কম্পন বাড়ছে। আদুরে বেড়াল ছানার মতো বুকের উষ্ণ ওম পেয়েও জড়সড় হচ্ছে সিনথিয়া। নতুন সম্পর্কের অদৃশ্য শেকল তাকে টানছে চুম্বকীয় আকর্ষণে। অপরদিকে পায়ের তলায় নতুন অনুভূতি, নতুন পরিচয়ের টান কাঁপুনি ধরাচ্ছে। কেঁপে উঠছে ইরফাদের বুকে ঠেকানো হাত দুটোও। ইরফাদের নিগাড় কণ্ঠস্বর কোমল হয়ে আসে, বুকের খোলসে চেপে ধরে বলে, বলো আলহামদুলিল্লাহ কবুল। সহসাই সিনথিয়া কোমল হৃদয়ে এক ঝটকায় বিদ্যুৎ খেলে যায়। কাঁপা কাঁপা হাতখানা বেগতিক ভাবে কাঁপতে থাকে, কাঁপতে থাকে পাতলা শরীরটাও। ইরফাদ আরেকটু শক্ত করে ধরে। সিনথিয়ার গলা কাঁপে। একদিকে প্রিয়জনকে নিজের করে পাওয়ার উচ্ছ্বাস, অপরদিকে অজানা ভয়ে কাঁপতে থাকে সিনথিয়া।
পাঁজরে মাথা রেখে কাঁপতে থাকা মেয়েটিকে আর একটু চেপে বুকের সাথে মিশিয়ে নিয়ে ইরফাদ ফিসফিসিয়ে বলে, বলো কবুল। অতঃপর প্রগাঢ় অন্ধকার ঢেলে আলোর দিকে পা বাড়ায় সিনথিয়া। ধেয়ে আসা আধারে দৌড়াতে দৌড়াতে মেলে আলোর দিশা। গলায় দলা পাকা ভয়কে জয় করে কাঁপতে কাঁপতে বলে, আলহামদুলিল্লাহ কবুল। এরপর আলহামদুলিল্লাহ কবুল। অতঃপর আলহামদুলিল্লাহ কবুল। শেষে কঠিন লৌহ শক্তির হৃদয়ের অধিকারী ইরফাদ কোমল হৃদয়ের নারীকে বুকের উষ্ণ তাপে ভরসার চাদরে ঢেকে ভাসিয়ে নিয়ে বলে, আলহামদুলিল্লাহ কবুল, আলহামদুলিল্লাহ কবুল, আলহামদুলিল্লাহ কবুল। দু হাঁটু ভাঁজ করে বসে থাকা রাফসান নিজের শরীরের শার্ট খোলে, তারপর ছুড়ে দেয় ইরফাদের হাতে। ভাইয়ের সম্বলটুকু বোনের শরীর জড়িয়ে দিয়ে সিনথিয়াকে ডিভানে বসায় ইরফাদ। দুর্বল সিনথিয়া রাখতে পারছে না নিজের শরীরের ভার। রাফসান নতজানু হয়ে বলে, ছোট পাখি, আমার খুব শখের জিনিস, আমাকে মেরে ফেল প্লিজ। আমার বোনের ওপর যেন ফুলের টোকাটাও না পড়ে। আমার পাপের শাস্তি আমার বোন যেন না পায়। রাজকীয় ডিভান থেকে রাজকন্যাকে দাঁড় করায় ইরফাদ। নিগাড় কণ্ঠস্বরে ফুটে ওঠে দায়িত্ব, ভালোবাসার এক নতুন উপাখ্যান। খোলা হয় নতুন উপন্যাসের পাতা। ইরফাতের প্রগাঢ় গম্ভীর গলায় ফুটে ওঠে হিমশীতল বুলি। ফুলকে কি করে বুকে আগলে রাখতে হয় তা আমি জানি। সহসাই স্বস্তির শ্বাস ফেলে রাফসান। দুর্বল শরীর সিনথিয়ার কাঁপা কাঁপা হাত দুটোতে নিজের হাতের মধ্যে ঘষতে থাকে। তারপর সিনথিয়াকে শূন্যে তুলে কাঁধের ওপরে নেয় ইরফাদ। দুর্বল কাঁপতে থাকা সিনথিয়া ওপর হয়ে ঝুলতে থাকে ইরফাদের বলিষ্ঠ কাঁধ থেকে নিচের দিকে। পৃথিবীর সব যেন দুলছে, তবে ভয় হচ্ছে না। ভরসার মানুষটি ঠিক আগলে রাখবে তার দায়িত্ব নামক আলিঙ্গনে। পরম শান্তিতে বুঝে আসে সিনথিয়ার ঘন আঁখি পল্লব। কাঁধের ওপর আপদমস্তক নারী শরীরকে ভাসিয়ে নিয়ে অশুভ উপখানের যাত্রায় অশুভ শক্তির বিনাশ করতে, তার প্রবেশদ্বার খুলতে। রাফি সহ সমস্ত শয়তানদের পেছনে বন্দুক ঠেকিয়ে হিসিয়ে ইরফাদ জাবির চলেছে কালো অন্ধকার জগতের জটলা খুলতে। ইরফাদের গর্জনে উঠে আসছে, ওই ছেলেগুলো কোথায়? রাফি দুই হাত উঁচু করে সামনে চলছে আর বলছে, আন্ডারগ্রাউন্ডে। কালো জগতের অশুভ উপাখ্যানের প্রথম পাতা ছিঁড়তে ইরফাদের চলছে আন্ডারগ্রাউন্ডের দিকে।